প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের নবম এবং দশম শ্রেণীর বই থেকে তদ্ধিত প্রত্যয় সম্পর্কে ধারণা দেব। তোমরা সবাই ৮৮ পৃষ্ঠা বের করো। তাহলে আমরা যদি তদ্ধিত প্রত্যয় পড়তে চাই, তার আগে আমাদেরকে জানতে হবে প্রত্যয় কি আর প্রকৃতি কি। তাহলে আমরা যদি ওই প্রকৃতি এবং প্রত্যয় না চিনি, তাহলে কিন্তু আমাদের তদ্ধিত প্রত্যয়টা বুঝতে একটু কঠিন হবে। তাহলে দেখো, প্রকৃতি ও প্রত্যয় আমি বোর্ডের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো সবাই, প্রকৃতি যোগ প্রত্যয়। আগে আমরা জানি প্রকৃতি কি, তোমরা নোট করে রাখতে পারো। প্রকৃতি কি? যে শব্দকে আর কোনো ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায় না বা বিশ্লেষণ করা যায় না, তাকে বলা হয় প্রকৃতি। তাহলে প্রত্যয় কি? প্রত্যয় হচ্ছে যে মানে শব্দ গঠনের উদ্দেশ্যে এই নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয়, তাকেই বলা হয় প্রত্যয়। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রকৃতি কত প্রকার। প্রকৃতি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কি নাম প্রকৃতি, আর একটা হচ্ছে কি ধাতু, হ্যাঁ, বা ক্রিয়া প্রকৃতি। তো নাম প্রকৃতির আবার অনেকগুলো নাম আছে। দেখো, নাম প্রকৃতি, শব্দ প্রকৃতি, প্রাতিপদিক, এই তিনটি। এখন আবার প্রত্যয় দুটো অংশ, একটা তদ্ধিত প্রত্যয় আর একটা কৃত প্রত্যয়। এখন একটু দেখো, তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, নাম প্রকৃতির সাথে কিন্তু যুক্ত হবে, নাম প্রকৃতি, শব্দ প্রকৃতি বা প্রাতিপদিকের সাথে যুক্ত হবে এই তদ্ধিত প্রত্যয়। আবার ধাতু বা ক্রিয়া প্রকৃতির সঙ্গে যুক্ত হবে কৃত প্রত্যয়। আচ্ছা, এখন আমি এটা একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। দেখো, সবার প্রথমে কি লিখেছি? সবার প্রথমে লিখেছি ধাতু বা ক্রিয়ামূল। ধাতুকে আবার ক্রিয়ামূলও বলা হয়, কেননা ক্রিয়ার মূল অংশের নামই হচ্ছে ধাতু। আমরা যদি বলি আমি যাই, আমি যাই, তাহলে কি হবে? যাইকে আমি ভাঙি, ক্রিয়াপদকে আমরা এখন ভাঙি, দুটো অংশ পাবো। যাই তো ক্রিয়াপদ, দুটো অংশ কি কি? যা যোগ ই, যাই। তাহলে এখন দেখো, যা এটা ধাতু, যা এটা একটা কাজের নাম, যা বা কাজ করাকে বলা হচ্ছে যা। আর ই হচ্ছে তার সাথে যুক্ত হয়েছে বিভক্তি বা প্রত্যয় বলা যায়, এই জন্য এই যাটা হচ্ছে ধাতু, এটা হচ্ছে প্রত্যয়। এরপর দেখো, আমি পড়ি, তাহলে পড়িকে ভাঙলে কি পাচ্ছি? পর। এখানে কিন্তু হসন্ত আছে, হ্যাঁ, হসন্ত বা হলন্ত চিহ্ন আছে। তাহলে পর যোগ ই, পড়ি। তাহলে পর, পর একটা কাজ না, যে তুই পর, হ্যাঁ, তুই যা। তারপর আমরা আরো বলতে পারি, উদাহরণস্বরূপ আমি খাই, খা যোগ ই, তাহলে এখানে হচ্ছে খাই, খাটা হচ্ছে ধাতু। তাহলে এখন দেখো, আমি কি ধরতে পারি এখন? যা এবং পর, এই দুটা হচ্ছে ধাতু, অথবা এগুলোকে কি বলা যায়? ক্রিয়া প্রকৃতি। তার সঙ্গে কি যুক্ত হয়েছে? ই, এখানেও ই। তাহলে এটাকে আমি কোন ই ধরবো? এটাকে আমি তদ্ধিত প্রত্যয়ের ই ধরবো নাকি কৃত প্রত্যয়? এটা হচ্ছে কি কৃত প্রত্যয়, ধরে নাও ই, কৃত প্রত্যয়। আচ্ছা, আমি যদি বলি চলন্ত গাড়ি, চলন্ত, চল যোগ অন্ত। তোমরা কিন্তু চলে নিচে হসন্ত দিবা, নাহলে কিন্তু এটা চলো হয়ে যাবে। তাহলে চলো বললে কিন্তু একটা অ আছে তার সাথে আরেকটা, এই জন্য আমাকে কি করতে হবে? আমাকে চল বলতে হবে। চল বলতে হলে ওখানে একটা হসন্ত দিতে হবে। এরপর দেখো, আমি আবার লিখেছি এখানে প্রাতিপদিক নাম শব্দ। প্রাতিপদিক কি? তোমরা সিলেবাসের কিন্তু তোমাদের বই সিলেবাসের প্রথম দিকে তোমরা পড়েছো, প্রাতিপদিক হচ্ছে বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে। বিভক্তিহীন, হ্যাঁ, নাম শব্দকে। তাহলে কি শব্দ? নাম শব্দ, কিন্তু ক্রিয়া নয় কিন্তু, হ্যাঁ, কোনো কিছুর নাম। যেমন দেখো, ফুলেল, হ্যাঁ, যেমন আমার ফুলেল শুভেচ্ছে না, ফুলেল। তাহলে এখন দেখো, এই যে ফুলেল লিখলাম, ফুল যোগ এল, তাহলে ফুলটা তো কোনো কাজ নয়, তাই না? কোনো কাজের নাম, এটা একটা নাম, এটা কিন্তু কোনো কাজ বোঝাচ্ছে না, এই জন্য এটা হচ্ছে নাম প্রকৃতি। এই যে দেখো, নাম প্রকৃতি। তাহলে এল, এল কি হবে? তদ্ধিত প্রত্যয় নাকি কৃত প্রত্যয়? তদ্ধিত মানে কিন্তু নাম, তার মানে নামের সাথে নাম বসবে, অর্থাৎ ফুল হচ্ছে নাম প্রকৃতি আর এল হচ্ছে তদ্ধিত প্রত্যয় বা নাম প্রত্যয়, তদ্ধিত প্রত্যয় বলা হয়। তারপর দেখো, ঘরামি,
ঘরামি মানে কি একটা পেশা আর কি। ঘরামি পেশা বলতে তাদেরকেই বলা হয় ঘরামি, যারা ছনের ঘর তৈরি করে, ছন দিয়ে ঘর তৈরি করে তাদেরকে বলা হয় ঘরামি। তাহলে দেখো এটাকে মানে কি হচ্ছে, ঘর যোগ আমি। তাহলে এই যে ঘর দেখতে পাচ্ছ তোমরা, ঘর তো কোনো কাজের নাম না, তাই না? এটা একটা এমনিতে একটা নাম। এই জন্য এর নাম কি, এটা কি প্রকৃতি, এটার নাম হবে নাম প্রকৃতি, শব্দ প্রকৃতি, প্রাতিপদিক। এখন আবার এখানে একটা জিনিস দেখাতে পারি, প্রাতিপদিক, ওই যে বললাম বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলা হয়। তাহলে এই যে ঘর আর ফুল, এই দুটোকে কি ভাঙা যাবে? যাবে না। তাহলে ফুল আর ঘরকে ভাঙা যাবে না বলে তার নাম হচ্ছে প্রাতিপদিক, অথবা এটা নাম প্রকৃতি, শব্দ প্রকৃতি, একই কিন্তু। আচ্ছা, এখন দেখি আমরা, আমি যে বললাম ফুলেন যাই, এখন দেখো কৃত প্রত্যয় দ্বারা, এখানে একটু মুছে গেছে, কৃত প্রত্যয় দ্বারা সাধিত শব্দকে বলা হয় কৃদন্ত পদ। কৃত প্রত্যয় দ্বারা সাধিত শব্দকে বলা হয় কৃদন্ত পদ, আর তদ্ধিত প্রত্যয় দ্বারা সাধিত শব্দকে বলা হয় তদ্ধিতান্ত পদ। এখন এটা কৃদন্ত পদ কোনটা তাহলে? আমি যদি বলি ফুল যোগ এল সমান সমান ফুলেন, তাহলে এটা আমি কিসের মাধ্যমে পেলাম? তদ্ধিত প্রত্যয়ের মাধ্যমে নাকি কৃত প্রত্যয়ের মাধ্যমে? নিশ্চয়ই তদ্ধিত প্রত্যয়ের মাধ্যমে। এই জন্য এটা হচ্ছে কি তদ্ধিতান্ত পদ। এই যে দেখো তদ্ধিতান্ত পদ। আর আমি যদি বলি আমি যাই, বা একটু আগে বললাম চলন্ত, চল যোগ অন্ত, তাহলে চলন্তটাই হচ্ছে কৃদন্ত পদ, কারণ ওটা কৃত প্রত্যয় দ্বারা সাধিত হয়েছে। আচ্ছা, এখন আমরা মূল আলোচনায় যাই। এখন আমরা তদ্ধিত প্রত্যয় কয় প্রকার? তদ্ধিত প্রত্যয় হচ্ছে 3 প্রকার, বাংলা, বিদেশি এবং সংস্কৃত। তোমরা 88 পৃষ্ঠা একটু দেখে নাও। আমাদের বোর্ডের কাজ মোটামুটি শেষ। এখন দেখো তোমাদের আমি কিছু জিনিস বুঝিয়ে দিচ্ছি, তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য কিভাবে তোমরা পড়বে। দেখো সবাই 88 পৃষ্ঠা দেখো সবাই। 88 পৃষ্ঠায় যেটা আছে সেটা হচ্ছে কি, দেখো ছেলেটি বড় লাজুক, বড়াই করা ভালো না, ঘরামি ডেকে ঘর ছেয়ে নে। তাহলে এখানে দেখো ছেলেটি বড় লাজুক, লাজুক কিন্তু এখানে মোটা অক্ষরে দেওয়া আছে লাজুক। লাজুকে ভান কি পাচ্ছি? লাজ যোগ উক। তাহলে লাজ যোগ উক, লাজটা হচ্ছে তদ্ধিত প্রকৃতি বা নাম প্রকৃতি, আর উক হচ্ছে কি তদ্ধিত প্রত্যয়। তো এইভাবে তোমরা পড়বা। এখন সবার নিচে দেখো 88 পৃষ্ঠার আ প্রত্যয় তোমাদেরকে পড়তে হবে। প্রশ্নে আসে এভাবে, আমি তোমাদেরকে প্রশ্নের ধরন বুঝিয়ে দিচ্ছি। ধরে নাও আমি প্রশ্ন করলাম, তোমরা আগে চোখ রাখো এক আ প্রত্যয়, হ্যাঁ, তারপরে কতে চোখ রাখো, অবজ্ঞার্থে আছে না, অবজ্ঞার্থে চোরা কেষ্টা। তোমাদের প্রশ্নে আসলো চোরা কেষ্টা কি অর্থে? দেখো পাশে কি আছে? অবজ্ঞার্থে। তারপরে দেখো খতে কি আছে? দেখো ডিঙা। তা ডিঙাকে ভাঙলে কি পাচ্ছি? ডিঙি যোগ আ। ডিঙা কিন্তু সপ্তডিঙা মধুকর, যেটা সওদাগরদের বাণিজ্য নৌকা। আর আমি যখন বলবো ডিঙি, সেটা কিন্তু ছোট নৌকা। আর যখন আমি বলবো ডিঙা, আ প্রত্যয় যোগ হবে, ডিঙি যোগ আ, তখন কিন্তু একটা বড় অর্থে। এই জন্য এটা দিয়েছে বৃহদার্থে। তারপর দেখো বাঘা, হাতা, এগুলো কি অর্থে? সদৃশ অর্থে। হাত আছে, এই যে হাত আছে তাই হাতা, বাঘের মতো স্বভাব বাঘা। তারপর দেখো তাতে আছে বা তার আছে অর্থে, যেমন দেখো জলা, জল আছে তাই জলা, আমরা জলাভূমি বলি না। আচ্ছা, তারপর দেখো এখানে আরো আছে, এরকম আরো আছে সমষ্টি অর্থে, স্বার্থে, ক্রিয়াবাচক অর্থে, ক্রিয়াবাচক বিশেষ্য গঠনে, জাত ও আগত অর্থে। এগুলো সবগুলো তোমাদেরকে এভাবে শিখতে হবে। তোমাদের শব্দগুলো আসবে কি অর্থে বলা হচ্ছে, এই উত্তরটায় 4টা অপশন আসবে, ওখান থেকে তোমরা উত্তরটা দিবা। এখন তোমরা 89 পৃষ্ঠা চলে আসো। আই প্রত্যয়, হ্যাঁ, একটু আগে পড়লাম কি আ, এখন পড়বো আমরা আই। তাহলে দেখো বড়াই, বড়াইকে ভালো কি পাচ্ছি আমরা? বড় যোগ আই, বড়াই, চড়াই, চড়া যোগ আই। তাহলে কি গঠনে? ভাববাচক বিশেষ্য গঠনে। তারপরে কানাই নিমাই কি অর্থে প্রশ্ন আসবে, হ্যাঁ, তোমরা দিবা আদরার্থে। এখন তোমাদেরকে এগুলো এভাবেই শিখতে হবে। তোমাদের যে অপশনের জন্য অপেক্ষা করবা তা না, কিন্তু বাসায় বসে এভাবে শিখবা। বড়াই চড়াই ভাববাচক বিশেষ্য গঠনে, কানাই নিমাই আদরার্থে। তারপরে বোনাই নন্দাই জ্যাঠাই স্ত্রী বা পুরুষ শব্দের বিপরীত বোঝাতে, মিঠাই সমগুণবাচক বিশেষ্য গঠনে। এভাবে তোমাদেরকে শিখতে হবে। দেখো এখানে কি কি প্রত্যয় আছে, দেখো আমি, আম, 3 নম্বরে যেটা আমি, আম, আমো বা মি। আচ্ছা, বৃত্তি অর্থেও আছে, দেখো ঠকামো, ঠকের বৃত্তি, ঘরামি,
নিন্দা জ্ঞাপন, জ্যাঠামি, ছেলেমি। জ্যাঠামি মানে বড় বড় কথা বলে, যে হ্যাঁ বয়সের মানে অর্থাৎ বয়স হয়নি কিন্তু সে বড় বড় জ্যাঠামি। আর ছেলেমি অথবা একটু বেশি আদুরে আদুরে কথা বলে, ছেলেমি আর কি। এরপর দেখো তোমরা 4 নম্বরে দেখো ভাব অর্থে, বাহাদুরি, উমেদারি। এভাবে তোমরা শিখবা। মোটামুটি 89 পৃষ্ঠা তোমরা এভাবে আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সেটা প্রথম থেকে এভাবেই তোমরা শিখবা। এখন দেখো 90 পৃষ্ঠা বের করো সবাই। 90 পৃষ্ঠায় হচ্ছে 6 নম্বর উয়া ও ও প্রত্যয়। আচ্ছা একটু তোমরা একটু অপেক্ষা করো। হ্যাঁ যেটা বলছিলাম দেখো উয়া বা ও প্রত্যয়, যেমন দেখো জড়ুয়া, জড়ুয়া গ্রেটার দেন জড়ো, এটাকে ভাঙলে কি পাচ্ছি আমরা, জ্বর যোগ উয়া। তাহলে এটা কি কি অর্থে, রোগগ্রস্ত অর্থে। তারপর দেখো বাতুয়া বা বেতু, এটা কি অর্থে, এটাও রোগগ্রস্ত অর্থে। তারপরে টাক থেকে কি হয়েছে, টেকো, তাই না। তোমরা যদি ভাঙো, এখানে ভাঙা নেই কিন্তু এটা বোঝা যাচ্ছে, টেকোকে ভাঙলে পাবো আমরা টাক যোগ উয়া, টেকো। এটা হচ্ছে যুক্ত অর্থে, কারণ তার টাক আছে তাই টেকো। খড়, খোড়ো, কি অর্থে, সে উপকরণে নির্মিত অর্থে। তারপর ধান, ধেনো, জাত অর্থে। একটু শিখতে হবে, এভাবেই শিখবা, আমি ঠিক যেভাবে বলছি ঠিক সেভাবে শিখলেই হবে। এরপর দেখো 7, 8, 9, 10, 11, এখানে কিন্তু 16 পর্যন্ত, এরপরেই কিন্তু শুরু হয়েছে বিদেশি তদ্ধিত প্রত্যয়। এখন দেখো আমি এখান থেকে বলবো যেটা বেশি ভালো করে শিখবা, সবগুলোই শিখবো ভালো করে, কিন্তু এগুলো বেশিরভাগে চলে আসে দেখো এই 12, 13, 15, 16, 12, 13, 15, 16 এগুলাতে বেশি, মানে এগুলোও শিখবা তোমরা, এগুলো যেন তোমাদের সবগুলাই মনে থাকে। আর উপরে তো 6 নাম্বারটাও ইম্পর্টেন্ট তোমাদের জন্য, খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো 90 পৃষ্ঠার সবার শেষে বিদেশি তদ্ধিত ওয়ালা। কিরকম ওয়ালা, ওয়ালা কোথা থেকে এসেছে, হিন্দি থেকে। কি কি এসেছে দেখো হিন্দি থেকে, 1 ওয়ালা বা আলা, 2 ওয়ান বা আন, 3 আনা বা আনি, তিনটাই এসেছে হিন্দি। এরপরে আরো আছে দেখো 91 পৃষ্ঠায় শাহ, পানি, পানসা বা পানসে, 1 একসা, কাল, কালসা বা কালসে। তারপর দেখো আমি 90 পৃষ্ঠার শেষে আবার যেতে চাই, বাড়ি, বাড়িওয়ালা। ব্রেকেটে একটুখানি দেখো, তোমরা ব্রেকেট দেখলে বুঝতে পারবে কি অর্থে বাড়িওয়ালা, মানে ওয়ালা কি অর্থে, মালিক অর্থে, বাড়ির মালিক অর্থে। আর তুমি যদি বলো, তোমরা যদি বলো যে দিল্লি, দিল্লি ওয়ালা, তাহলে ওই ওয়ালা কি অর্থে, ওটা হচ্ছে দিল্লিতে বসবাস করে বলে সে হচ্ছে অধিবাসী, সেটা হচ্ছে অধিবাসী অর্থে। তারপরে মাছওয়ালা, এগুলো তোমরা পড়বা বৃত্তি অর্থে, মানে অর্থাৎ বৃত্তি মানে পেশা। তারপরে গাড়োয়ান, গাড়ি থেকে গাড়োয়ান, গাড়ি যোগ ওয়ান। তারপরে দাঁড় থেকে দারওয়ান, দাঁড় যোগ ওয়ান। মুন্সি, মুন্সিয়ানা, বিবি, বিবি আনা, হিন্দু, হিন্দুয়ান। এখানে দেখবা যে মুন্সি আনা এটা অন্তস্থ য় আছে, আর বিবি আনা এখানে স্বরে আছে, পার্থক্যগুলো দেখবা। আর আরো আছে দেখো 91 পৃষ্ঠায় 7 নাম্বার বাজ, দক্ষ অর্থে। কলমবাজ, অনেক সময় চলে আসে যে বাজ কোথা থেকে এসেছে, কোন অর্থাৎ বিদেশি কোন কোন অর্থাৎ প্রত্যয়ের মধ্যে বিদেশি কোন শব্দ আর কি, ফার্সি শব্দ, ফার্সি প্রত্যয় এটা। তারপর দেখো কলমবাজ দক্ষ অর্থে, ধোকাবাজ, ধরিবাজ, গলাবাজি। আর বন্দি, জবানবন্দি, সারিবন্দি, নজরবন্দি, এগুলা হচ্ছে এই অর্থে ফার্সি বন্ধ। আর যুৎসই, মানানসই, চলনসই, টেকসই। তোমরা একটু দেখে নিবা, যুৎসই, মানানসই, চলনসই, একটা সই আছে যে যুৎসই, হ্যাঁ সুবিধা মতো একটু সুবিধা হচ্ছে এরকম একটা যুৎসই, কিন্তু আরেকটা সই আছে সেটা কিন্তু কোনো প্রত্যয় না, ওটা হচ্ছে আমরা যে সই দিই না, বা ইংরেজিতে যেটা সিগনেচার, হ্যাঁ বা সই, নিজেদের নাম আমরা লিখি, বা টিপ সই, যাদের হয়তো বা অক্ষর জ্ঞান সম্পূর্ণহীন, হ্যাঁ যারা ধরে নাও হয়তো লিখতে পারে না, তারা টিপ সই দেয়, সেটা হচ্ছে টিপ সই। সেটা কিন্তু টিপ সই আর জুত সই এগুলো এক না, সই দুটো আছে, একটা হচ্ছে প্রত্যয়, তারপর আরেকটা হচ্ছে সহি অথবা স্বাক্ষর শব্দ থেকে উৎপন্ন। তাহলে সহি বা স্বাক্ষর শব্দ থেকে উৎপন্ন কোনটা, টিপসই এবং নামসই। কিন্তু যুৎসই, মানানসই, চলনসই, টেকসই, ওই সইটা হচ্ছে প্রত্যয়। আর দেখো 10 নম্বরে পনা। পনা কি অর্থে তোমাদের আসতে পারে, পনা হচ্ছে মতো অর্থে, কিরকম গিন্নিপনা, বেহায়াপনা। এরপরে এটাও শেষ হয়ে গেল বিদেশি তদ্ধিত প্রত্যয়। এখন আমরা শিখবো সংস্কৃত তদ্ধিত। দেখো তোমরা সবাই, সংস্কৃত তদ্ধিতে কিছু সাধারণ সূত্র আছে,
আচ্ছা কি কি হয় আগে দেখো, প্রথমেই তোমরা যেটা পড়বা স্ন, স্নি, স্ন, জফলা, স্নিক, ইতো, ইমন, ইল, ইষ্ট, ইন, তর, তম, তা, ত, নিন, নিয়, বতুপ, বিন, র, ল, এইগুলোই হচ্ছে তোমাদের যে সমস্ত প্রত্যয় যুগে সমস্ত শব্দ গঠিত হয়, তো সেগুলো বাংলা ভাষায় ব্যবহৃত হয়। আচ্ছা কয়েকটা সাধারণ সূত্র এখানে আছে, এগুলো তোমাদেরকে আমি একটু বোঝাচ্ছি, এটা বোর্ডের মাধ্যমে বোঝাবো। যেমন এখানে দেখো কয়েকটি সাধারণ সূত্র 91 পৃষ্ঠার ঠিক মাঝখানে, ভালো করে দেখো কয়েকটি সাধারণ সূত্র এখানে দাগ দিয়ে রাখো, আমি তোমাদেরকে এটা বোর্ডের মাধ্যমে বোঝাচ্ছি। তাহলে দেখো আমি যেটা বলছিলাম তোমাদেরকে, এই 91 পৃষ্ঠার কয়েকটি সাধারণ সূত্র, এখানে দেখো কি লেখা আছে একটু দেখে নাও। যে শব্দের সঙ্গে স্ন বা অপ্রত্যয় যুক্ত হয় তার মূল স্বরের বৃদ্ধি হয়, যথা নগর যোগ স্ন নাগর, মধুর যোগ স্ন মাধুর্য। এখন তোমরা তো সেটা বুঝবে না, তার আগে আমি তোমাদেরকে একটু বুঝাই দিচ্ছি, একটু দেখে নাও গুণ আর বৃদ্ধি কি। এখানে যদিও আছে বৃদ্ধি না, কিন্তু বৃদ্ধি শুধু শিখলে হবে না, আমাদের গুণটাও শিখতে হবে। গুণটা কি দেখো, দেখো আমি এখানে লিখে দিয়েছি গুণ ও বৃদ্ধি। এখন দেখো দুটোর মধ্যে গুণ হচ্ছে সেটা রস্যই এবং মূল স্বরে যদি রস্যই এবং দীর্ঘই থাকে সেটা হয় এ, তারপরে রস্য দীর্ঘ থাকলে ও, আবার রি থাকলে অর, আর একটা স্বরে, এখানে কোনো ইয়ে নাই, পরিবর্তন নাই, স্বরেও স্বরেও থাকে। কিন্তু বৃদ্ধি কোনটি, দেখো রস্যই দীর্ঘই থাকলে গুণ হচ্ছে এ, কিন্তু বৃদ্ধি হচ্ছে ওই। তাহলে যে বৃদ্ধি কেন, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে। বৃদ্ধি হচ্ছে এই কারণে এখানে দুটো বর্ণ আছে, কি কি দেখো, ওইকে ভাঙলে আমরা দুটো বর্ণ পাচ্ছি, ও যোগ রস্য ই, অথবা আরেকটা বলা যায় স্বরেও যোগ রস্য ই, দুটোই সঠিক। এখন আমি যদি বলি রস্য এবং দীর্ঘ থাকলে কি হয় ও, এটা হচ্ছে ও, তাহলে ওতে কয়টা বর্ণ, সেখানেও কিন্তু দুটো, ও যোগ রস্য উ, রস্য উ, ও। তাহলে দেখো আবার অর, এখানে রি থাকলে হয় অর, আবার এখানে হচ্ছে রি থাকলে হয় আর, একটা গুণ আর একটা বৃদ্ধি। তা বৃদ্ধি কেন হয়েছে সেটা দেখালাম, দুটো দুটো করে বর্ণ আছে, একটা অ, অটা আ, এই দেখো অটা আ হলেই সেটা হচ্ছে বৃদ্ধি। এখন কিছু শব্দের সাহায্যে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো মূল স্বর কোনটা দেখাচ্ছি আমি তোমাদেরকে, দেখো চিন যোগ আ, চেনা, তাই না? তাহলে চিন মূল স্বরধ্বনি কি, চি, চি, ই, তা ইটা কি হয়ে গেছে এ, দেখো তো ইটা এ না, এটা কি গুণ। এখন দেখো ধোয়া, ধু যোগ আ, ধু মূল স্বর কোনটা উ, উটা কি হয়ে গেছে ধোয়া ও, তাহলে দেখো উটা কি ও। তারপর দেখো ক্রি যোগ তা, কর্তা, তাই ক্রি, এই যে রি, এই যে রি দেখতে পাচ্ছ না, ক্রি, এটা কি হয়েছে কর, মানে অর, কর, কর্তা বলি না আমরা, অর চলে আসছে। ঠিক সেভাবে কিভাবে বৃদ্ধি হচ্ছে দেখো, যেটা এখানে দেওয়া আছে দেখো, শিশু যোগ অ বা স্ন, শৈশব, তাহলে এখানে মূল মূল স্বর কোনটা ই, স তালবস্য রস্য ই, ইটা কি হয়ে গেছে ওই হয়ে গেছে না, তাহলে এটা বৃদ্ধি না। তাহলে দেখো এই যে ইটা ওই হলে কি হয় বৃদ্ধি, বৃদ্ধি হয়ে গেছে। তারপর দেখো মূল স্বর যুব যোগ যোগ অন, যৌবন, তাহলে যুবতে কি রস্য না, তাহলে রস্যটা কি হয়ে গেছে যৌ, মানে ও হয়ে গেছে, এটা বৃদ্ধি। এখন আবার দেখো কার্য, হ্যাঁ কার্যকে ভাঙলে আমরা কি পাচ্ছি ক্রি যোগ ঘন, তাহলে এখানে কি হচ্ছে ক্রি, রি উচ্চারণ হচ্ছে রি, কিন্তু কি হয়ে গেছে কার, আর, রি, এই দেখো রিটা আর, কার্য, সেটা বৃদ্ধি হয়ে গেছে। এটাই হচ্ছে গুণ বৃদ্ধি। এখন তোমরা 91 পৃষ্ঠায় আবারও আসো, তোমরা এটা কিভাবে শিখবা দেখো, 3 নম্বরে দেখো বৃদ্ধিতে আছে 3 নম্বর, এগুলো তোমরা ভাঙতে জানতে হবে তোমাদেরকে। যেমন দেখো পারলৌকিক, পরলোক যোগ স্নিক, পারলৌকিক, সৌভাগ্য, শুভ যোগ স্ন জফলা, পাঞ্চভৌতিক, পঞ্চভূত যোগ স্নিক, সার্বভৌম, সর্বভূমি যোগ স্ন। এগুলো তোমাদেরকে শিখতেই হবে, বাসায় বসে না শিখলে এখন তোমরা কিন্তু পরবর্তীতে কিছুতেই সময় পাবা না, প্রচুর পড়া কিন্তু তোমাদের বাংলা দ্বিতীয় পত্র। এরপর দেখো ব্যতিক্রম, এখানে দেখো এটাতে ব্যতিক্রম একটা ইয়ে আছে, এখানে তোমরা ডবল দাগ দিয়ে রাখতে বোধহয় ভালো হবে। ব্যতিক্রমটা বর্ষ শব্দ যদি পরপদ হয় আর তার
আগের যদি একটা ইয়ে থাকে মানে সংখ্যাবাচক থাকে তাহলে নাকি মূল স্বরের বৃদ্ধি হয় না। যেমন আমি যদি বলি দ্বিবার্ষিক, তাহলে দ্বিবার্ষিকে আমার কি হবে? দ্বিবর্ষ যোগ স্নিক, তাহলে আমার কি হচ্ছে? দ্বিবর্ষ। ঠিকই ওখানে হচ্ছে দ্বিবার্ষিক, বর্ষটা বার্ষিক, কিন্তু তার আগে কি আছে? দ্বি। তাহলে আমার দ্বিটাই তো কোনো পরিবর্তন হচ্ছে না ওখানে গিয়ে, বর্ষটা তো পরে। ওরা তো বলছে যে মূল স্বর কোনটা, প্রথমটা। তো দ্বিবার্ষিকে মূল স্বর কোনটা? দ্বি, ইটা। তো দ্বিবার্ষিক, দ্বিবর্ষ যোগ স্নিক, দ্বিবার্ষিক, এদিকেও দ্বি ওদিকেও দ্বি। কিন্তু দেখো সংখ্যাবাচক শব্দ ছাড়া যদি এমনিতেই বসে তখন কিন্তু মূল স্বরের বৃদ্ধি হবে। যেমন কি দ্বিটা বাদ দাও এখন, বর্ষ যোগ স্নিক, কি হচ্ছে সেটা? বার্ষিক। তার মানে বর্ষটা বটা বা বার্ষিক, বা হয়ে যাচ্ছে, ওটা বৃদ্ধি। আর সবার শেষে একটু এগুলো শিখবা, সাম্যকে ভাঙলে কি হয়? সম যোগ জ, কাব্যকে কবি যোগ জ। আর ব্যতিক্রম আবার সবার লাস্ট একটা আছে, এটা একটু নিয়ম অনুযায়ী হয়নি, সভা যোগ জ, এটা কিন্তু সাভ্য হয়নি। এরপরে তোমরা 92 পৃষ্ঠায় যাও। 92 পৃষ্ঠায় তোমরা যেভাবে শিখবা ওই আগের মতোই, এগুলো কিন্তু সবগুলো কিন্তু তোমরা সংস্কৃত তথ্যিত পড়ছো। দেখো, ইত প্রত্যয়, কুসুমিত, তরঙ্গিত, কণ্টকিত কি গঠনে আসবে? উপকরণজাত বিশেষণ গঠন। দেখো প্রথমেই আছে এটা, এগুলা উপকরণজাত বিশেষণ গঠনে। তারপর দেখো এভাবে শিখবা ইমন প্রত্যয়, হ্যাঁ, যেমন নীলিমা, নীল যোগ ইমন, মহিমা, মহৎ যোগ ইমন। ভাঙতেও জানতে হবে, কি গঠনে সেটাও জানতে হবে, বিশেষ্য গঠনে। এভাবে করে শিখে শিখে তোমরা যাবা। আর সবার শেষে এটা একটু দেখবা তোমরা 7, 8, হ্যাঁ 7, 8, 9 এগুলো খুব ভালো করে তোমাদেরকে শিখতে হবে। এই পৃষ্ঠা তোমরা ভাঙতে, এই শব্দগুলো ভাঙতে জানবা, আর ভাঙতে জানতে হবে এবং কি অর্থে সেটাও তোমাদেরকে জানতে হবে। এটা বাসায় তোমাদের অনুশীলন করলেই হবে। এখানে যা বোঝানোর বুঝিয়ে দিয়েছি, এটা একটু অনুশীলন করবে তোমরা। এরপর তোমরা 93 পৃষ্ঠায় চলে আসো। আচ্ছা দেখো, বিশেষ নিয়মে কিছু শব্দ আছে। দেখো, পরকীয়, স্বকীয়, রাজা থেকে রাজকীয়, পর থেকে পরকীয়, স থেকে স্বকীয়, রাজা থেকে রাজকীয়, এখানে এটা দাগ দিয়ে রাখো। এরপরে বতুপ, মতুপ, হ্যাঁ, যেমন গুণবান, হ্যাঁ গুণবান, গুণ যোগ বতুপ, অর্থাৎ বান থাকলে হয় বতুপ, মান থাকলে হয় মতুপ। আমি যদি বলি বুদ্ধিমান, তাহলে এটা ভাঙলে কি পাবো আমরা? বুদ্ধি যোগ মতুপ। তারপরে আমি যদি বলি দয়াবান, দয়া, তাহলে বান আছে না, বতুপ, দয়া যোগ বতুপ। এভাবে তোমরা শিখবা 11, 12, 13, 14, সবগুলাই শিখবা। নিপাতনের সিদ্ধটা মাঝখানে, ঠিক মাঝখানে নিপাতনের সিদ্ধ, এটা দাগ দিয়ে রাখতে হবে তোমাদেরকে। এটা তোমাদেরকে অবশ্যই দাগ দিয়ে রাখতে হবে। নিপাতনের সিদ্ধ, সূর্য যোগ স্ন, সৌর, সাধারণ নিয়মে সুর আছে সৌর। আবার আরেকটা জিনিস দাগ দিবা তোমরা, 14 নম্বরের লাস্টেটা সম্পর্ক বোঝাতে। এখানে একটি নক্ষত্রের নাম আছে, নক্ষত্রের নামটি হচ্ছে চিত্র, এটা চলে আসতে পারে, চিত্র নক্ষত্রের নাম। তারপর দেখো 15, 16, 17, 18 এখানেই তোমাদের শেষ। এগুলো তোমাদেরকে জানতে হবে কি কি প্রত্যয় আছে। স্ন জফলা প্রত্যয়, স্ন রস্বইকার প্রত্যয়, অপত্য অর্থে আর কি, অপত্য মানে সন্তান, মানব সন্তান বলি না আমরা, মানব সন্তান। তারপরে দেখো স্নি দক্ষ বা ব্যক্তা অর্থে, এগুলো কিন্তু প্রায় সময় তোমাদের এসএসসিতে চলে আসে। যেমন দেখো সাহিত্যিক, সাহিত্য যোগ স্নিক, কি অর্থে? দক্ষ বেত্তা অর্থে। তারপরে সামুদ্রিক, কি অর্থে? বিষয়ক অর্থে। তারপরে হৈমন্তিক, আকস্মিক, কি অর্থে? বিশেষণ গঠনে। এভাবে করে তোমরা 18 পর্যন্ত পড়বা। আজকে এখানেই তোমাদের তথ্যিত প্রত্যয় শেষ। আমি যেভাবে বোঝালাম তোমরা সেভাবে শিখবা। আর বাসায় বসে যেগুলো ভাঙতে বললাম সেগুলো তোমরা যদি নিজেরা মুখস্থ করে শিখতে পারো তাহলে অনেক ভালো হয়। যেগুলো বোঝানো সেগুলো তো আমি বোর্ডের মাধ্যমে বোঝালাম। আজকে এইটুকুই, সবাই ভালো থেকো, আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।